নমস্কার, আমি সত্যকান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বিগত দুদিনে বিশাল উত্থান এবং বিশাল পতনের সঙ্গে আমরা অভ্যস্ত হয়েছি। কখনো দুর্দান্ত আমাদের উচ্ছ্বাস হয়েছে, কখনো আমাদের ডিসঅ্যাপয়েন্টমেন্ট এসছে, কিন্তু আজকের মার্কেট একটা স্টেবিলিটি দেখিয়েছে এবং সোজাসুজি বলতে গেলে একটা পজিটিভ মোমেন্টাম বজায় ছিল ভারতীয় শেয়ার বাজারে, এবং সেটা সকাল থেকে শুরু করে ট্রেডিং শেষ হওয়া অবধি। আজকের মজার ব্যাপার হচ্ছে যে বিভিন্ন যে সেক্টরাল ইন্ডাইসেস গুলো সেইগুলো কিন্তু পজিটিভে বন্ধ হয়েছে। নিফটি সেন্সেক্স তো ডেফিনেটলি পজিটিভে, 24,500-র উপর নিফটি বন্ধ হওয়া বেশ কিছুটা স্বস্তিদায়ক, এটা বলা যেতে পারে। কিন্তু আজকের যারা রকস্টার বলা যেতে পারে ভারতীয় শেয়ার বাজারের ক্ষেত্রে, সেটা অবশ্যই কিন্তু ডিফেন্স সেক্টরের অন্তর্গত বিভিন্ন কোম্পানিজগুলো। এক্ষেত্রে বলে নেওয়ার প্রয়োজন রয়েছে যে ডিফেন্স সেক্টর আলাদা করে কখনো ক্যাটেগরাইজ করা হয়নি। তার মধ্যে কিছু শিপ বিল্ডার্স রয়েছে, কিছু ডেফিনেটলি হ্যাল বা ভারত ডায়নামিক্সের মতন ডিফেন্স ইকুইপমেন্টস তৈরি করে এমন কোম্পানিজ রয়েছে, কিছু কিছু কোম্পানিজ যারা এর আগে ইলেকট্রনিক ডিভাইসেস তৈরি করতো তারা রয়েছে। এখন সমস্ত হঠাৎ করে আমরা ডিফেন্স সম্বন্ধে এত উত্তেজিত এবং এত উৎসাহিত হয়ে উঠেছি যে এখন খুঁজে খুঁজে বের করেছি যে ডিফেন্স রিলেটেড কোম্পানিজগুলো কি কি, এবং সেগুলোকেই আমরা ডিফেন্স সেক্টরের অন্তর্গত কোম্পানিজ হিসাবে অভিহিত করছি বা চিহ্নিত করছি। আজকে সেটা নিয়ে আলোচনা করবো যে দেখুন যে ডিফেন্স সেক্টর কি সাংঘাতিক র্যালি করে চলেছে, এবং আজকের দিনেও তার সেটা কিন্তু কোনোভাবে কোনো আলাদা কিছু দেখায়নি। অর্থাৎ যেভাবে বৃদ্ধি করছিল, যেভাবে মোমেন্টাম নিয়েছিল, সেই মোমেন্টামটাই কিন্তু তারা বজায় রেখেছে। আলোচনা করব গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের যে পারফরমেন্স, আজকে যে 14% ওপর আজকের বৃদ্ধি পেল গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের যে স্টকে, তার পেছনে কারণটা কি। এছাড়া রিয়েল এস্টেট স্টকস গুলো আজকের সেখানে আমরা দারুণ একটা উত্থান দেখেছি। নিফটি যদি রিয়েলটি দেখি সেখানে প্রায় 1.7%-এর কাছাকাছি উত্থান এসেছে। সুতরাং আসুন আজকের আমাদের আলোচনা শুরু করা যায়। প্রথম কথা বলে নেওয়া দরকার যে আজকেরও কিন্তু ডলার শক্তিশালী হয়েছে, টাকা দুর্বল হচ্ছে। একদিকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবার কিছুটা করে উত্থান করা শুরু হয়েছে, আপনারা ডেফিনেটলি খেয়াল করেছেন। হ্যাঁ, সোনার দাম 1%-এর নিচে নেমেছে আজকের, সেটা একটা স্বস্তির কারণ নিঃসন্দেহে। কিন্তু এই যে ডলারের দাম বৃদ্ধি হওয়া, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি হওয়া, এটা আমাদের ভবিষ্যতে চিন্তায় না ফেলে। দেখা যাক কি হয়। একটু সোনার দামটা বলে দিই। আজকের 1,000 টাকার উপর সোনার দামে পতন এসেছে। 5ই জুনের এক্সপায়ারি এমসিএক্স এর 92,609 টাকার কাছাকাছি লাস্ট যেটা ডেটা আমরা পেয়েছি তাতে ট্রেড করছিল। এক্ষেত্রে ক্রুড অয়েল আজকে জাস্ট ফ্ল্যাট বললেও চলে, 5,427 টাকা প্রতি ব্যারেল ট্রেড করছিল 19শে মের এক্সপায়ারি। ডলার 85 টাকা 43 পয়সায় ট্রেড করছিল। অর্থাৎ এইবার ইন্ডাইসেস গুলো নিয়ে আলোচনা করা যাক। দেখুন, নিফটি আজকে 88 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 0.36% উত্থান। বিএসসি সেন্সেক্স 182 পয়েন্ট উত্থান হয়েছে। এইবার নিফটি আইটি খুব ভালো পারফর্ম করেছে, আজকে 1.34% উত্থান। বিএসসি স্মল ক্যাপ এবং বিএসসি মিড ক্যাপ যারা এতদিন ধরে পতন দেখছিল, তারা এবার দুর্দান্ত রিকভার করছে। এখানেই মজা যে যখন মার্কেটে পতন হয় তখন বিএসসি মিড ক্যাপ এবং শুধু বিএসসি কেন, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডাইসেস গুলোতে ইউজুয়ালি বেশি পতন হয়, কারণ এরা অনেক বেশি এরা অনেক বেশি হাই বিটা স্টকস থাকে, অর্থাৎ অনেক বেশি ভোলাটাইল হয়। এবার সেই বিএসসি স্মল ক্যাপে 1.63% উত্থান, বিএসসি মিড ক্যাপে 1.19% আজকের উত্থান এসেছে। নিফটি অটো 0.82% উত্থান। বিএসসি ক্যাপিটাল গুডস 1.49% উত্থান। এছাড়া বিএসসি মেটালস আজকে ফাটিয়ে দিয়েছে। স্টিল সেক্টর দুর্দান্ত পারফরমেন্স করছে। জানেন যে আগের দিন আমেরিকার বিরুদ্ধে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে তার ভারতবর্ষ রিটালিয়েটরি ট্যারিফ বসাবার কথা পরিকল্পনা করছে। বিভিন্ন যে স্টিল যে প্রোডাক্টস গুলো রয়েছে আমেরিকা থেকে ভারতবর্ষে আসে তার উপর, অর্থাৎ তোমরা যদি আমাদের অ্যালুমিনিয়াম স্টিলের উপর হাই ট্যারিফ চার্জ করো, আমরাও অনুরূপ করব, তোমাদের প্রোডাক্টস গুলো যেগুলো ভারতবর্ষে আসে তার উপর কিন্তু আমরা হাই ট্যারিফ চার্জ করব। অর্থাৎ ভারতবর্ষ ছেড়ে দিচ্ছে না, ভারতবর্ষ কিন্তু এমনিতে আমেরিকা যা বলবে তাই করবে, এরকম মনোভাবকে কিন্তু ভারতবর্ষ মোটেই পাত্তা দিচ্ছে না। সেটা কিন্তু তাদের ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে এইভাবে আমেরিকার বিরুদ্ধে যাওয়াটাই তা প্রমাণ করে। চলে আসি হচ্ছে এরপর বিভিন্ন যে স্টকস গুলো আজকে ভালো উত্থান দেখেছে। অনেকদিন পর রেল সেক্টরের একটা স্টকের নাম বলতে হয়, টিটাগড় রেল ওয়াগনস 7.72%-এর উপর উত্থান। এছাড়া এবি ক্যাপিটাল 6.5%-এর উপর উত্থান। সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বহুদিন পর আবার শিরোনামে 5.76% উত্থান। এনবিসিসি ইন্ডিয়া, তাছাড়া ন্যালকো, জিন্দাল স্টেনলেস, হিন্দুস্তান কপার, এমসিএক্স ইন্ডিয়া, এনএমডিসি, আইআরএফসি
ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন আরেকটা রেলওয়ে স্টকস, এরা 4 থেকে 5% মধ্যে উত্থান দেখিয়েছে। সোনা বিএলডব্লিউ, টাটা স্টিল, ম্যাক্স ফিনান্সিয়ালস, জিন্দাল স্টিল এবং প্রেস্টিজ স্টেট এরা 3.5 থেকে 4% মধ্যে উত্থান দেখেছে। তাহলে বুঝতেই পারছেন জিন্দাল স্টিল, টাটা স্টিল, এনএমডিসি, জিন্দাল স্টিললেস, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া এরা মেটাল সেক্টরকে আজকে দারুণভাবে টেনেছে এবং পার্টিকুলারলি স্টিল সেক্টরের ফলে কিন্তু আজকের বলিয়ান, তাদের ক্ষমতার বলিয়ান হয়ে কিন্তু আজকের মেটাল সেক্টরে আমরা এহেন উত্থান দেখেছি, এইটা অন্তত বলা যেতে পারে। চলে আসি ডিফেন্স সেক্টরে। ডিফেন্স সেক্টরে কি চলছে বলুন তো, কি লেভেলের কনফিডেন্স বৃদ্ধি হয়ে গেছে ভারতবর্ষ এই অপারেশন সিন্দুরের পর। ভারতবর্ষের যে কোম্পানিজগুলো ডিফেন্স ইকুইপমেন্ট তৈরির সঙ্গে যুক্ত সেই কোম্পানিজগুলোর প্রতি, এবং অবশ্যই আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর এই স্পিচটার পর, এবং যেখানে তিনি বিশেষভাবে ফোকাস করার কথা বলছেন ডিফেন্স সেক্টরের উপর, তারপর থেকেই যেন দারুণভাবে কনফিডেন্স বৃদ্ধি হয়েছে বিনিয়োগকারীদের এবং তারা কিন্তু বিভিন্ন ডিফেন্স স্টকসগুলোতে তারা বিনিয়োগ করা শুরু করেছেন। অ্যাস্ট্রা মাইক্রো আজকে 2.3% উত্থান, আভান্তেল 3%-এর উপর উত্থান, ভারত ডাইনামিক্স আজকে কিছুটা কারেকশন হয়েছে, কালকে এতটা উত্থানের পর 1% পতন। ভারত ইলেকট্রিক্যালস লিমিটেড 2.64% পতন, উত্থান। ভারত ফর্জ 3.56% উত্থান। কোচিন শিপইয়ার্ড আরেকটা শিপ বিল্ডিং কোম্পানি, আপনারা জানেন আইএনএস বিক্রান্ত তৈরি করেছে, অর্থাৎ তার প্রতিও কনফিডেন্স ডেফিনেটলি তৈরি হয়েছে মানুষের, 7.87% উত্থান। ডেটা প্যাটার্নস 2.93% উত্থান। ডিসিএক্স সিস্টেমস 7.89% উত্থান। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স প্রায় 15%-এর কাছাকাছি উত্থান। কেন্স টেকনোলজিস হালকা 8% উত্থান। ম্যাসগাঁও 3.25% উত্থান। অর্থাৎ সোজা ভাষায় বলতে গেলে শিপ বিল্ডিং যে কোম্পানিজগুলো আজকে দুর্দান্ত র্যালি করেছে। এমটিআর টেকনোলজিস 1.6% উত্থান। নিব লিমিটেড এটা ক্রমাগত আবার সার্কিট খেয়ে চলেছে, 5% উত্থান। পারস ডিফেন্স এন্ড টেকনোলজিস 4.11% উত্থান। প্রিমিয়ার এক্সপ্লোসিভ আজকে কিছুটা কারেকশন আসছে, 3.75%। এছাড়া ইউনিম ম্যাচ এরোস্পেস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড 5.84% উত্থান। দুর্দান্ত পারফরমেন্স। গার্ডেন রিচ শিপইয়ার্ড এই যে উত্থান দেখলো এতখানি, কারণ তো ডেফিনেটলি কিছু থাকবে। কারণটা হচ্ছে তাদের আউটস্ট্যান্ডিং রেজাল্ট। গত 13টা কোয়ার্টারের মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট করেছে গার্ডেন রিচ শিপইয়ার্ড, আজকে প্রায় 15%-এর কাছাকাছি উত্থান। খেয়াল করে দেখুন, মার্চ 2024-এ 112 কোটি টাকার তারা প্রফিট করেছিল, মার্চ কোয়ার্টার 2025-এ 244 কোটি টাকা, মানে দ্বিগুণের বেশি তারা প্রফিট জেনারেট করেছে। এবং এরপর জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর তারা একটু একটু করে প্রফিট বৃদ্ধি করছিল, সেখান থেকে একবারে ঘাপ করে যেটাকে বলে মার্চ 2025-এ ডাবলের বেশি রোজগার তাদের, অর্থাৎ প্রফিট, রোজগার বলাটা ঠিক না, প্রফিট 244 কোটি টাকা। তাদের রেভিনিউ এসছে, সেলস এসছে 1642 কোটি টাকা, অর্থাৎ মার্চ 2024-এ ছিল 1016 কোটি টাকা, অর্থাৎ প্রায় 60%-এর উপর কিন্তু তারা রেভিনিউ বৃদ্ধি করেছে, হুইচ ইজ ভেরি গুড। এরপর চলে আসি, ট্যাক্স মোর অর লেস প্রায় একই রকম রয়েছে। একটু ফান্ডামেন্টালস, মিড ক্যাপ কোম্পানি 25,000 কোটি টাকার কোম্পানি, স্টক পি একটু হাই, এটা হাই গ্রোথ কোম্পানি, তাই জন্য 47.5, রিটার্ন অন ইকুইটি ক্যাপিটাল এমপ্লয়েড ফ্যান্টাস্টিক 37.3, রিটার্ন অন ইকুইটি 28.1, এবং ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো রয়েছে গত 5 বছর ধরে 542 কোটি টাকা। এছাড়া তাদের রিটার্ন অন অ্যাসেটস একটু ইমপ্রুভ করতে হবে, অ্যাসেট টার্নওভার 0.49 রয়েছে, এটা একটু ইমপ্রুভ করতে হবে। অপারেটিং প্রফিট মার্জিনও মারাত্মক কিছু না, এটা যদি ইমপ্রুভ করতে পারে গার্ডেনার শিপ বিল্ডার্সের প্রতি বিনিয়োগকারীদের কনফিডেন্স বাড়বে, বই কি কমবে না বলেই আশা করে যেতে পারে। এদের মোরাললেস যদি খেয়াল করে দেখেন যে এফআইআই ইনভেস্টমেন্ট রয়েছে, মারাত্মক নেই, প্রায় 3.5%-এর কিছুটা বেশি। ডিআইআই ইনভেস্টমেন্টও রয়েছে, অর্থাৎ এফআইআই ডিআইআই দুজনাই কিন্তু তারা ইনভেস্ট করে চলেছে। এবং গত দুটো কোয়ার্টার, অর্থাৎ ডিসেম্বর থেকে মার্চ কোয়ার্টার যদি খেয়াল করে দেখেন, এফআইআইরাও তাদের স্টেক বৃদ্ধি করেছে, ডিআইআইরাও তাদের স্টেক বৃদ্ধি করেছে। চলে আসি রিয়েল এস্টেটের ক্ষেত্রে। রিয়েল এস্টেটের ক্ষেত্রে গল্পটা কি? রিয়েল এস্টেটের ক্ষেত্রে গল্প যেটা, যে সিপিআই যেটা ইন্ডেক্স রয়েছে, অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্স ইনফ্লেশন যেটা রয়েছে, যেটা গত 2019-এর পর থেকে সর্বনিম্ন সেটা কিন্তু সিপিআই ইনফ্লেশন, অর্থাৎ মূল্যবৃদ্ধি দারুণভাবে কমেছে। সেটা সিপিআই ইনফ্লেশন যেটা লাস্ট ডেটা পাওয়া গেছে সেটা অনুযায়ী দাঁড়িয়েছে হচ্ছে 3.16-এর কাছাকাছি, অর্থাৎ গত 5 বছর ধরে সর্বনিম্ন যদি এই ইনফ্লেশন সিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্স ইনফ্লেশন ডেটা যদি আমরা হাতে পাই, তার মানে যেটা দাঁড়াচ্ছে যে ভারতবর্ষে মূল্যবৃদ্ধি কমছে। এটা ভারতবর্ষের পক্ষে ভালো না খারাপ? খুবই ভালো। কেন ভালো? তার কারণ এই ক্ষেত্রে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার হাতে অ্যাম্পল স্পেস থাকবে যে তারা আরেকটা রেট কাটের পথে তারা হাঁটলেও হাঁটতে পারে। সেটা কাদের জন্য ভালো? সাধারণ মানুষের জন্য ভালো, ব্যবসায়ীদের জন্য ভালো, কর্পোরেট জগতের জন্য ভালো, সবার জন্য ভালো। পার্সোনাল লোনে
হিসেব মতন পার্সোনাল লোনে যেটা তাতে সুদের হার কমা উচিত, অর্থাৎ ইএমআই কমার সম্ভাবনা বেশি। যেটা আমরা কার লোন দিয়ে থাকি সেটার ক্ষেত্রে ইএমআই এর পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে। হাউস বিল্ডিং লোন সেটাও কমার সম্ভাবনা রয়েছে যদি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ফার্দার একটা রেট কাট করে। আপনারা ডেফিনেটলি দেখেছেন যে আরবিআই পরপর দুটো রেট কাট করার পর বেশ কিছু ব্যাংকিং নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজ তারা কিন্তু কিছুটা কয়েক বেসিস পয়েন্টস তারা কিন্তু ইন্টারেস্ট রেট কমিয়েছেন, অর্থাৎ আপনাদের হয় ইএমআই এর পরিমাণ কমবে, নতুবা কিন্তু আপনাদের টোটাল টিনিয়র অর্থাৎ কত বছর ধরে আপনি লোন যদি বেশি না করতে চান অর্থাৎ বেশি সময়ের জন্য, সেক্ষেত্রে আপনার টোটাল টিনিয়র অর্থাৎ ইএমআই এর যে সংখ্যা সেটা কমে আসবে। ইদার ওয়ে যেটা আপনি কমফোর্টেবল বোধ করেন সেটা আপনারা সেইভাবে আপনারা ব্যাংকের সঙ্গে কথা বলে চুজ করতে পারেন, সেটা ডেফিনেটলি ভালো। এবার যদি ইন্টারেস্ট রেট ফার্দার কাট হয় তার মানে বুঝতে পারছেন যে মানুষ তখন রিয়েল এস্টেটের প্রতি তাদের উৎসাহ বৃদ্ধি পাবে, যেটা আজকের দিনে দেখা গেল যে রিয়েল এস্টেট সেক্টরে হেন যে উত্থান, তার কারণ কোথাও না কোথাও একটা আশা তৈরি হয়েছে যে বিভিন্ন বিনিয়োগকারীদের মধ্যে যে সম্ভবত যদি আরবিআই আরেকটা ইন্টারেস্ট রেট কাট করে রিয়েল এস্টেট সেক্টর সেক্ষেত্রে বুম করবে। এর সঙ্গে অবশ্য ফিনান্স বুম করার সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে সেক্টর সম্ভাবনা রয়েছে বলছি, কোনো ফরওয়ার্ড লুকিং গাইডেন্স কিন্তু নয়, জাস্ট পসিবিলিটিসের কথা বলছি। সিমেন্ট সেক্টর, হাউস বিল্ডিং ম্যাটেরিয়াল, তারপর বিভিন্ন স্টিল থেকে শুরু করে বিভিন্ন মেটালস, এইগুলোর বাড়ার সম্ভাবনাটা বেড়ে যায় এইটুকুনি অন্তত বলবো। অর্থাৎ রিয়েল এস্টেটের সঙ্গে রিলেটেড, ফিনান্সের সঙ্গে রিলেটেড যে স্টকসগুলো যারা হাউস বিল্ডিং লোন দিয়ে থাকে এই সমস্ত স্টকসগুলোতে একটা আশার আলো দেখতে পাওয়া যায় ইউজুয়ালি ইনফ্লেশন যখন কম হয়ে থাকে। আজকের কোন কোন স্টকস বেটার পারফর্ম করেছে রিয়েল এস্টেটের মধ্যে? ম্যাক্রোটেক ডেভেলপার্স 5.11% বৃদ্ধি পেয়েছে, প্রেস্টিজ এস্টেট 3.46% বৃদ্ধি পেয়েছে, ডিএলএফ 2.98%, ওবেরয় রিয়েলটি 1.36% বৃদ্ধি, গোদরেজ প্রপার্টিজ 1% বৃদ্ধি, এছাড়া ব্রিগেড এন্টারপ্রাইজ 0.7%, মহিন্দ্রা লাইফস্পেস 0.36%, শোভা ডেভেলপার্স সামান্য হালকা বৃদ্ধি পেয়েছে 0.28% এবং ফিনিক্স মিলস 0.16%। ওভারঅল একটা পজিটিভ মোমেন্টাম আমরা রিয়েল এস্টেটে দেখতে পেয়েছি, ডিফেন্স সেক্টরে দেখতে পেয়েছি এবং মেটাল সেক্টর তো কারণটা বললামই যে স্টিল সেক্টরে বিভিন্ন স্টকসগুলোর মধ্যে বা সাব সেক্টরে বিভিন্ন স্টকসগুলোতে বৃদ্ধি হওয়ার ফলে সেটাকে বুস্ট দিয়েছে মেটাল সেক্টরে। আজকের এখানেই শেষ করব। ওভারঅল একটা দারুণ পজিটিভ একটা এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে কিন্তু আমরা এর মধ্যে আমরা রয়েছি একটুখানি বলা যেতে পারে। সমস্ত আস্তে আস্তে হতাশা কাটছে, বিশ্ব অর্থনীতি আস্তে আস্তে স্টেবিলাইজড হচ্ছে, ভারতীয় অর্থনীতি খুবই ভালো পজিশনে রয়েছে, জিডিপি গ্রোথ মোরলেস খুব খারাপ বলা যায় না, আমাদের সাপেক্ষে একটু আদ্র খারাপ এদিক ওদিক হবেই, কিন্তু গোটা বিশ্ব যদি দেখেন তাহলে সেক্ষেত্রে ভারতের জিডিপি যে গ্রোথ সেটা কি বিশ্বের অন্যান্য দেশের এই লেভেলে গ্রোথ রয়েছে? চায়নারও জিডিপি গ্রোথ অবশ্য সেটা চায়না হিউজ ইকোনমি, তার অল্প গ্রোথ হলেও সেটা বিশাল গ্রোথ, আমেরিকার ক্ষেত্রেও সেটা সত্যি, কিন্তু ওভারঅল আপকামিং দেশগুলোর মধ্যে ভারতবর্ষের জিডিপি গ্রোথ যদি 6%-এর আশেপাশে 6 থেকে 6.5% মধ্যে থাকে দ্যাট ইজ ওয়েল অ্যান্ড গুড, এইটুকুনি দ্য জব ইজ ডান বলা যেতে পারে। আমাদের অ্যাম্বিশন ডেফিনেটলি অনেক বেশি, কিন্তু জিডিপি গ্রোথ একটা রিজনেবল জিডিপি গ্রোথ, তার সঙ্গে লো ইনফ্লেশন, গুড মনসুন, স্টেবল জিওপলিটিক্যাল সিচুয়েশন, স্টেবল আমাদের ভারতবর্ষের পলিটিক্যাল সিচুয়েশন, সমস্ত কিছু মিলিয়ে এবং ভারতবর্ষের অর্থনীতির প্রতি যে কনফিডেন্স এফআইআইস এবং ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্সরা দেখাচ্ছেন সেটা নিঃসন্দেহে খুব ভালো। যাই হোক, এখানে শেষ করব। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে, ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিক্রি করি তারা কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা দেখুন, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল, বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন বা ইনফ্লুয়েন্স করা প্রশ্নই নেই। আমি যে কোম্পানিগুলোর নাম আলোচনা করলাম কেবলমাত্র ইলাস্ট্রেশন পারপাস বা উদাহরণ হিসাবে, আমার কথা শুনে যদি কোনো শেয়ার আপনার বাই সেল সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে ক্ষতির মুখোমুখি পড়তে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন। সবার শেষে যেটা বলে থাকি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান। আপনাদের কাছে একান্ত অনুরোধ, যদি সত্যি মনে হয় এই ধরনের চ্যানেল একটু হলেও আপনাদের জীবনে উপকারে আসছে, প্লিজ একটা সাবস্ক্রাইব না করে যাবেন না। এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগতে পারে এই ধরনের এপিসোড, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেবেন, এটা অনুরোধ রইল। আজকের জন্য শুভরাত্রি, নমস্কার।